আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, অন্ধকারে ১০ লাখ ঘর। পাশ্চাত্যের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে লিপ্ত ইরান, পিজেশকিয়ান। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার। অঢেল সম্পদ, তবু ক্ষমতাহীন, যুদ্ধে যেভাবে রুশ বিলিয়নারদের হাতের মুঠোয় রেখেছেন পুতিন। ইসরায়েলে ৭ অক্টোবরের হামলা নিয়ে হামাসের নথি প্রকাশ, কি আছে নথিতে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের রাজধানী কিয়েভ এখন এক চরম মানবিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে, যেখানে রাশিয়ার সাম্প্রতিক এক ভয়াবহ হামলায় পুরো শহর প্রায় অন্ধকারে ডুবে গেছে এবং প্রায় ১০ লাখ ঘরবাড়ি এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলার মাত্রা এতটাই তীব্র ছিল যে কিয়েভের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শীতের এই সময়ে সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে ড্রোন এবং মিসাইলের সমন্বয়ে চালানো এই আক্রমণটি মূলত শহরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সরবরাহ লাইনগুলোকে লক্ষ্য করে করা হয়েছিল, যার ফলে মুহূর্তের মধ্যেই গ্রিড ব্যবস্থা ভেঙে পড়ে। অন্ধকারে থাকা এই পরিবারগুলোর জন্য পানি সরবরাহ এবং হিটিং সিস্টেম চালু রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইউক্রেনের তীব্র শীতে বিদ্যুৎ ছাড়া জীবনযাপন প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া মূলত এই কৌশল ব্যবহার করে সাধারণ মানুষের মনোবল ভেঙে দিতে চাইছে, কিন্তু স্থানীয় প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন যে শীতকালকে এভাবে যুদ্ধের হাতিয়ার হিসাবে ব্যবহার করা কতটা মানবিক? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। কিয়েভের এই পরিস্থিতির ফলে প্রতিবেশী দেশগুলো এবং পশ্চিমা বিশ্ব আবারও উদ্বেগের মধ্যে পড়েছে, কারণ জ্বালানি সংকটের এই প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। বিদ্যুৎ না থাকায় হাসপাতাল এবং জরুরি সেবাগুলো এখন ব্যাকআপ জেনারেটরের ওপর নির্ভর করছে, তবে তা কতক্ষণ টেকসই হবে সেটিও একটি বড় প্রশ্ন। এই ভয়াবহ হামলার পর কিয়েভের রাস্তাঘাট রাতে জনশূন্য হয়ে পড়ছে এবং মানুষ মোমবাতি বা টর্চের আলোতে তাদের স্বাভাবিক কাজ সারার চেষ্টা করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে অমানবিক হিসাবে বর্ণনা করছে, কারণ এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ নারী, শিশু এবং বয়স্কদের ওপর। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দ্রুত মেরামতের কাজ করছে, কিন্তু ক্ষতির পরিমাণ এতই বেশি যে স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ খানিকটা সময় লাগবে। এই সংকটময় মুহূর্তে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেক বিশ্বনেতা। আপনারা যারা আমাদের সাথে আছেন, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, যাতে এই তথ্যগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছায়। কিয়েভের এই অন্ধকার কেবল একটি শহরের গল্প নয়, এটি বর্তমান বিশ্বের এক কঠিন বাস্তবতার প্রতিফলন, যেখানে সাধারণ মানুষকে যুদ্ধের মাশুল দিতে হচ্ছে সবচেয়ে বেশি। পরবর্তী খবরে আসছি, যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক চাঞ্চল্যকর দাবি করেছেন যে তার দেশ এখন পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে এক পূর্ণ মাত্রায় যুদ্ধে লিপ্ত রয়েছে। তবে এই যুদ্ধ কেবল গোলাবারুদ বা সরাসরি সংঘাতের নয়, বরং এটি একটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক যুদ্ধ যা ইরানের সার্বভৌমত্বকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে। পেজেশকিয়ান তার বক্তব্যে উল্লেখ করেছেন যে বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মহলের চাপ ইরানকে এক কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, যা কার্যত যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। তিনি মনে করেন, পশ্চিমা শক্তিগুলো ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন তাদের প্রধান লক্ষ্য। এই বক্তব্যে মূলত ইরানের বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন ফুটে উঠেছে, যেখানে মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক বাণিজ্যে সীমাবদ্ধতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন যে ইরান এখন আরও বেশি রক্ষণশীল এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাশ্চাত্যের এই কঠোর অবস্থান কি ইরানকে সত্যিই কোণঠাসা করতে পারবে, নাকি ইরান নিজেই একটি বিকল্প বিশ্ব ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে? আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্টে লিখে জানান। ইরানের এই কঠিন অবস্থানের ফলে বিশ্ববাজারে তেলের দাম এবং আঞ্চলিক নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইরান সরকার তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে এবং একই সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করছে, যাতে পশ্চিমা চাপ মোকাবিলা করা সহজ হয়।
এই পুরো পরিস্থিতিটি বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরান এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে উন্নয়নের সম্ভাবনা এবং অন্যদিকে যুদ্ধের মতো এক কঠিন বাস্তবতা। পশ্চিমা দেশগুলো অবশ্য অভিযোগ করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতা শান্তির জন্য হুমকি, কিন্তু পেজেশকিয়ান বলছেন এটি কেবল তাদের আত্মরক্ষার লড়াই। এই খবরের প্রতিটি পর্যায়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে সাথে জানাবো। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। ইরানের ভবিষ্যৎ এবং পাশ্চাত্যের সাথে তাদের এই যে স্নায়ুযুদ্ধ, তা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এদিকে মধ্যপ্রাচ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে যে গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অবশেষে অনুমোদন পেয়েছে এবং এটি আগামী রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত এবং মানবিক বিপর্যয়ের পর এই সিদ্ধান্তটি বিশ্বজুড়ে একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে। চুক্তির শর্ত অনুযায়ী রোববার সকাল থেকেই উভয় পক্ষ তাদের সামরিক কার্যক্রম বন্ধ রাখবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য করিডরগুলো খুলে দেওয়া হবে। ইসরায়েলি মন্ত্রিসভায় এই চুক্তি অনুমোদন হওয়া একটি বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ এর আগে অনেকবার আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলো, বিশেষ করে কাতার এবং মিশর, এই চুক্তি সফল করতে পর্দার আড়ালে ব্যাপক কাজ করেছে। গাজার সাধারণ মানুষ, যারা এতদিন আশ্রয়ের অভাবে এবং খাদ্যের অভাবে ধুঁকছিলেন, তাদের জন্য এই যুদ্ধবিরতি একটি নতুন জীবনের আশার আলো দেখাচ্ছে। রোববার থেকে যখন এটি কার্যকর হবে, তখন থেকে আরও বেশি পরিমাণে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তবে অনেক বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে এই বিরতি যেন কেবল সাময়িক না হয় এবং এটি যেন একটি স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ হয়। আপনারা কি মনে করেন এই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে? গাজার পুনর্গঠনে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই চুক্তির আওতায় কিছু বন্দি বিনিময় এবং মানবিক সুযোগ সুবিধা বৃদ্ধির কথাও উল্লেখ রয়েছে, যা উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করবে। তবে চুক্তির স্থায়িত্ব নির্ভর করছে মাঠ পর্যায়ের পরিস্থিতির উপর এবং কোনো পক্ষই যেন উস্কানিমূলক কিছু না করে সেদিকে কড়া নজর রাখছে জাতিসংঘ। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই যুদ্ধবিরতি কার্যকরের মুহূর্তগুলোর উপর নজর রাখব, তাই আমাদের সাথে যুক্ত থাকুন। যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটাই এখন সবার একমাত্র কামনা। যদি এই খবরটি আপনাদের মনে আশার সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। পরবর্তী শিরোনামে আমরা রাশিয়ার ক্ষমতার অলিন্দ নিয়ে আলোচনা করব, যেখানে উঠে এসেছে যে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও দেশটির বিলিয়নিয়াররা বর্তমানে চরম ক্ষমতাহীন অবস্থায় রয়েছেন এবং পুতিন তাদের কিভাবে তার হাতের মুঠোয় রেখেছেন। যুদ্ধের এই আবহে রুশ অলিগার্করা বা ধনকুবেররা এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন, যেখানে তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও তারা ক্রেমলিনের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব খাটাতে পারছেন না। পুতিন রাশিয়ার শাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই ধীরে ধীরে এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যেখানে রাষ্ট্রের আনুগত্যই হল সম্পদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। যুদ্ধের ফলে যখন পশ্চিমা দেশগুলো রুশ বিলিয়নিয়ারদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করল, তখন তাদের সামনে পুতিনের ওপর নির্ভর করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এর ফলে পুতিন তাদের আরও সহজে নিয়ন্ত্রণ করতে পারছেন, কারণ যারা পুতিনের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছেন তারা হয় তাদের সম্পদ হারিয়েছেন অথবা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই বিলিয়নিয়ারদের অনেকেই এখন রাশিয়ার ভেতরেই তাদের বিনিয়োগ সীমাবদ্ধ রাখতে বাধ্য হচ্ছেন, যা পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। আপনাদের কাছে কি এটি অবাক করার মতো মনে হয় যে এত অর্থ থাকা সত্ত্বেও মানুষ কিভাবে একজন ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়তে পারে? রুশ এই পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার সমীকরণ নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। পুতিন মূলত রাশিয়ার পুরনো ধাঁচের অলিগার্ক প্রথা ভেঙে দিয়ে এমন এক অনুগত ব্যবসায়ী শ্রেণী তৈরি করেছেন যারা সরাসরি রাষ্ট্রের আজ্ঞাবহ। এই কৌশলের ফলে যুদ্ধের কারণে রাশিয়ার ভেতরে কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দানা বাঁধতে পারছে না, কারণ অর্থনীতির মূল চালিকা শক্তিগুলো এখন সরাসরি ক্রেমলিনের নিয়ন্ত্রণে। এটি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা পুতিনকে বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতি চিরস্থায়ী নাও হতে পারে যদি রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি বড় ধরনের কোনো ধসের সম্মুখীন হয়। এই পুরো বিষয়টি কেবল রাশিয়ার জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্যের জন্যও একটি বড় পাঠ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি রুশ অর্থনীতি
অর্থনীতির এই ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত আমাদের সাথে আপনার ভাবনা শেয়ার করুন পুতিন এবং তার অনুগত বিলিয়নিয়ারদের এই সম্পর্ক আগামী দিনে বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনাদের নিয়মিত আপডেট দিয়ে যাব। আজকের সবশেষ খবরটি ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামলা নিয়ে, যেখানে হামাসের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র প্রকাশিত হয়েছে, যা এই হামলার পরিকল্পনা এবং প্রেক্ষাপট সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। প্রকাশিত এই নথিতে দেখা যাচ্ছে যে ৭ অক্টোবরের সেই অভিযানের পরিকল্পনা ছিল অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং অনেক সুনিপুণভাবে সাজানো। নথিতে হামলার সময়সূচি, টার্গেট এলাকা এবং কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া হয়েছিল তার বিস্তারিত বিবরণ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে যে এই নথিপত্রগুলো উদ্ধার করা হয়েছে যুদ্ধের ময়দান থেকে, যা এখন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্লেষণ করছে। এই প্রকাশনাটি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতা নিয়ে পুনরায় বিতর্কের জন্ম দিয়েছে এবং হামাসের রণকৌশল সম্পর্কে আরও গভীর ধারণা দিচ্ছে। নথিতে আরও ইঙ্গিত পাওয়া গেছে যে হামলার মূল উদ্দেশ্য ছিল একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূচনা করা এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। বন্ধুরা, ৭ অক্টোবরের সেই ঘটনাটি পুরো বিশ্বের ভূ-রাজনীতি পাল্টে দিয়েছে এবং এই নতুন নথিগুলো সেই ঘটনার পেছনের আসল রহস্য উন্মোচনে সাহায্য করবে। আপনাদের কি মনে হয়, এই নথিগুলো প্রকাশ হওয়ার পর মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি আরও জটিল হয়ে পড়বে? কমেন্ট করে আমাদের জানান। এই নথিতে হামাসের অভ্যন্তরীণ যোগাযোগের কিছু গুরুত্বপূর্ণ দিকও উঠে এসেছে, যা প্রমাণ করে যে তারা অনেক আগে থেকেই এই ধরনের বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। এই তথ্যের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে এবং ইসরায়েল সরকার এই বিষয়টিকে তাদের নিরাপত্তা নীতি পুনর্গঠনের ক্ষেত্রে ব্যবহার করছে। পুরো অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য এই ঘটনাটি একটি বড় সতর্কবার্তা হিসেবে কাজ করছে। আমরা এই সংবেদনশীল বিষয়টির প্রতিটি আপডেট নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের যদি আমাদের আজকের এই সংবাদ বিশ্লেষণ ভালো লেগে থাকে এবং আপনারা যদি আরও এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে এই তথ্যবহুল ভিডিওটি শেয়ার করুন।